দ্বিতীয় দফায় ২৫ জেলায় পৌঁছে গেল করোনা ভ্যাকসিন। ৭ ফেব্রুয়ারি থেকে গণহারে প্রয়োগ। টিকা নিয়ে সমালোচনা বন্ধের আহ্বান স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীতে বাসা প্রতি ময়লা বিল ১০০ টাকা হলেও আদায় করা হচ্ছে দ্বিগুণেরও বেশি। হিসেব নেই ৬০০ কোটি টাকার। দক্ষিণ সিটি ৯ কোটি টাকা পেলেও কোনো টাকাই পায় না উত্তর সিটি কর্পোরেশন। প্রকাশিত হলো এইচএসসি ও সমমানের ফল। গতকাল সকালে গণভবন থেকে ভার্চুয়ালি ১১টি শিক্ষা বোর্ডের ফল উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অটোপাস নিয়ে অহেতুক সমালোচনা কাম্য নয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। মহামারী করোনায় প্রায় ১ বছর ধরে ভুগছে বাংলাদেশ। অন্যান্য খাতে টুকটাক ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা সফল হলেও সংক্রমণ আতঙ্কে এখনও বন্ধই থেকে গেছে সব শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ বন্ধের মধ্যেই পরীক্ষার হলে বসা হয়নি দেশের ১৩,৬৭,৩৭৭ জন এইচএসসি ও সমমান পরীক্ষার্থীর। সংসদে আইন সংশোধন করে অবশেষে পরীক্ষা ছাড়াই বিশেষ মূল্যায়নের ফল এলো। ও সমান পরীক্ষার ফলাফল শনিবার সকালে গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। তার উপস্থিতিতেই সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলের পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রীর হাতে। ল্যাপটপের বাটন চেপে এক যোগে প্রকাশিত হয় ১১টি বোর্ডের এইচএসসির ফল। যারা প্রমোশন পাবে এবং তারা আগামীতে পড়াশোনা শুরু করতে পারবেন এবং পরবর্তী পরীক্ষার ফলাফলের উপরে তাদের ভাগ্য নির্ভর করছে। এই ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা হয় তাহলে, বা দেওয়ার পদ্ধতি নিয়ে বিরূপ মন্তব্য করা হয়, এটাও কিন্তু তাদের জন্য তাদের মানসিক চাপ পড়বে। সমালোচনাকারীদের পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে সরকার প্রধান বলেন, ডিজিটাল ব্যবস্থায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে শুরু থেকেই। অনেকে অনেক রকম সেন্টিমেন্টাল হচ্ছেন, কথা হচ্ছেন যে পরীক্ষা নেবে, কিন্তু এগুলি করতে যেয়ে কেউ যদি সংক্রমিত হয় তাহলে তার দায় দায়িত্ব কে নেবে? পর্যায়ক্রমে দ্রুতই শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তবেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে নিশ্চিত করেছেন শেখ হাসিনা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা কর্মরত তাদেরও এই ভ্যাকসিনটা যেন দ্রুত দেওয়া হয়। যদি ফেব্রুয়ারি মাসে অবস্থা ভালো থাকে, পরবর্তীতে আমরা সীমিত আকারে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে সে ব্যবস্থাটা আমরা নেব। করোনা মোকাবিলায় ভ্যাকসিন দেয়া সহ সরকার সব চেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী। একটা বছর নষ্ট হয়ে যাক, সেটা তো আমরা চাই না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শতভাগ পাস জিপিএ 5 পেয়েছেন ১.৫ লাখেরও বেশি শিক্ষার্থী। এর মধ্য দিয়ে গত এপ্রিল থেকে অনিশ্চয়তার দোলাচলে থাকা প্রায় ১৪ লাখ শিক্ষার্থী চাপমুক্ত হলো। গতকাল সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর হাতে ফলাফলের কপি তুলে দেন। দেশ স্বাধীনের পর এবারই পরীক্ষা ছাড়া সব শিক্ষার্থীকে পাশ করানো হলো, তাই ফলাফলও ছিল ভিন্নতা। এবার ১১ বোর্ড মিলে মোট শিক্ষার্থী ১৩,৬৭,৩৭৭ জন। জিপিএ ৫ পেয়েছেন ১,৬১,৮০৭ জন। এদের মধ্যে ঢাকা বোর্ডে পেয়েছেন ৫৭,৯২৬ জন, রাজশাহী বোর্ডে ২৬,৫৬৮, কুমিল্লায় ৯,৩৬৪, যশোরে ১২,৮৯২, চট্টগ্রামে ১২,১৪৩, বরিশালে ৫,৫৬৮, সিলেটে ৪,২৪২ জন, দিনাজপুরে ১৪,৮৭১, ময়মনসিংহে ১০,০৪০ জন, মাদ্রাসা বোর্ডে ৪,০৪৮ জন, কারিগরি শিক্ষা বোর্ডে ৪,১৪৫ জন জিপিএ 5 পেয়েছেন। এবারও ছেলেদের তুলনায় জিপিএ 5 বেশি পেয়েছেন মেয়েরা। সংখ্যার হিসেবে তা প্রায় ৫,০০০ জন। শনিবার দুপুরে শিক্ষামন্ত্রীর হাতে ফলাফল তুলে দেওয়া হলে তিনি বলেন, মানবিক মানুষ হওয়াই সবচেয়ে বড় পরীক্ষা। অনেক বেশি নম্বর পেয়েও খুব লাভ নেই। মানবিক গুণে গুণান্বিত হতে হবে তোমাদের সবাইকে। চারপাশে তাকাও, মানুষকে ভালোবাসো, নীতি নৈতিকতা নিয়ে যদি তোমরা গড়ে ওঠো, স্বদেশ প্রেমে উজ্জীবিত হও এবং নিঃস্বার্থ চিত্তে মানব কল্যাণে নিবেদিত হও, তাহলেই এই শিক্ষার যে মূল উদ্দেশ্য তা পুরোপুরি বাস্তবায়িত হবে। গতবারের চেয়ে এবার ১ লাখেরও বেশি শিক্ষার্থী পেয়েছেন জিপিএ 5। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সবাই সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা হবে তাই মেধার মূল্যায়ন হবে। জিপিএ 5 যারা পেয়েছে তারা সহ সকলেই কিন্তু এই পর্যায়ে তাদের পরীক্ষা দিয়ে, ভর্তি পরীক্ষা নানানভাবে হবে, সেই ভর্তি পরীক্ষাগুলো দিয়েই কিন্তু ভর্তি হবেন।
কাজে সেখানে তাদেরকে তাদের মেধার পরিচয় দিয়ে স্বাক্ষর দিয়ে সেখানে তারা ভর্তি হবার সুযোগ পাবে। কেচিসিতে গতবার পাশের হার ছিল প্রায় ৭৮%। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফল পেয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষাবিদরা বলছেন, উচ্চ শিক্ষার স্তরে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ সৃষ্টিতে বাড়াতে হবে আসন সংখ্যা। রিপোর্ট মৌসুম ইসলামের। করোনা মহামারীর মধ্যে সংক্রমণ বাড়তে পারে সেই আশঙ্কায় পরীক্ষা না দিয়েই ফল পেল ২০২০ সালের এইচএসসির শিক্ষার্থীরা। শনিবার ১১টি শিক্ষা বোর্ডের ১৪ লাখ শিক্ষার্থীর জেএসসি ফলাফলকে ২৫ এবং এসএসসির ৭৫% বিবেচনায় নিয়ে গড় মূল্যায়ন করে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করায় শতভাগ শিক্ষার্থী পাশ করল কোনো পরীক্ষা ছাড়াই। পরীক্ষায় না বসে ফল পাওয়ায় এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এখন তো একটু ভালো লাগছে যে না, তাও তো পজিটিভ কিছুই হয়েছে। যাদের এসএসসিতে আসলে কোনো কারণে দুর্ঘটনাবশত কোনো ধরনের একটু রেজাল্ট খারাপ হয়েছিল, তাদের জন্য আসলে এটা অপূরণীয় ক্ষতি। কিন্তু তারপরেও তা একটি সান্ত্বনার জায়গা যে তারা একটি ফলাফল নিয়ে পরবর্তী উচ্চ শিক্ষায় তারা অংশগ্রহণ করবার একটি পথ তৈরি হলো। 5%-এর ক্ষেত্রে মেবি কোনো ধরনের হয়তো তারা অন্যরকম হতে পারত, কিন্তু 95% শিক্ষার্থীর জন্যই এটা উপকৃত হয়েছে। ইউনিভার্সিটিগুলি তাদের মতো করে তারা ছাত্র বাছাই করবেন। এবারও যারা মেধাবী তারাই ভর্তি হতে পারবে। আর শিক্ষাবিদরা বলছেন, বিশেষ পরিস্থিতির কারণে অটো পাস দেয় তাদেরকে সামাজিকভাবে অবমূল্যায়ন না করে বরং সংবেদনশীল আচরণ করা উচিত। মানুষের সংবেদনশীলতাটাই আসল জায়গা। মানবিকতা মানবতা বোধটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছিল, কিন্তু মহামারীর কারণে আমরা পরীক্ষাটা নিতে পারিনি। তাদের সেই প্রস্তুতিটা যেন তারা এখন অব্যাহত রাখে। ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত বছরের ১ এপ্রিল হওয়ার কথা ছিল, কিন্তু মহামারীর থাবায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে পরম যত্নে চলছে গুড় তৈরি। রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে সেই গুড় চলে যাচ্ছে ঢাকাসহ দেশের আনাচে কানাচে। খেজুরের গুড় তৈরি ও বিপণন নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। ঢাকার ২ সিটিতে ফ্ল্যাট প্রতি ময়লার বিল সর্বোচ্চ ১০০ টাকা নির্ধারণ করে দেয়া হলেও আদায় করা হচ্ছে ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। সেবা না নিলেও গুনতে হচ্ছে বিল। ময়লা সংগ্রহকারীরা বিল বাবদ বছরে ৬১২ কোটি টাকা আদায় করলেও উত্তর সিটি কর্পোরেশন এ থেকে কোনো অর্থই পায় না, আর দক্ষিণ সিটি পাচ্ছে মাত্র ৯ কোটি টাকা। রিপোর্ট শাকির আহমেদের। বর্জ্য সংগ্রহকারীরা বাসা থেকে ময়লা সংগ্রহ করে তা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নিয়ে যায়। এর জন্য ময়লা সংগ্রহকারীরা ফ্ল্যাট প্রতি সর্বোচ্চ ১০০ টাকা বিল নিতে পারবে বলে নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফ্ল্যাট প্রতি সর্বোচ্চ ১০০ টাকা ময়লার বিল নির্ধারণ করে দেয়া থাকলেও ৪৯ নম্বর ওয়ার্ডের ধলপুর এলাকায় প্রতিটি রুম থেকে নেওয়া হচ্ছে ১০০ টাকা ময়লার বিল। প্রতি ফ্ল্যাট থেকে ৪০০ টাকা, রুম প্রতি ১০০ টাকা। ১০০ টাকা পাইলে একদিনের বাজার চলে, আপনাকে ১০০ টাকা দিলে আমরা খাম করতে হেতাম জানি না। ময়লা ফালাইলো দিতে হইব, না ফালাইলো দিতে হইব। এক রুমের তো ১০০ টাকা যায়, আমাদের ফ্ল্যাট বাসা না, এটা রুম বাই রুম। ময়লা সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো ২ সিটি থেকে বছরে ৬১২ কোটি টাকা আদায় করে, অথচ এ অর্থ থেকে দক্ষিণ সিটি কর্পোরেশন পায় মাত্র ৯ কোটি টাকা, আর উত্তর সিটি কর্পোরেশন এ অর্থের কোনো অংশই পায় না। বাকি ৬০৩ কোটি টাকার কোনো হিসাব নেই। উত্তর সিটির ৮ নম্বর ওয়ার্ডে ময়লা সংগ্রহকারী ফ্রেন্ডস কল্যাণ সংঘ নামের একটি প্রতিষ্ঠানের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর আবুল কাশেম মোল্লা প্রতি মাসে ২৪,০০০ টাকা করে চাঁদা নেন। আরেকটি প্রতিষ্ঠান চাঁদা দেয় উন্নয়ন সমিতিকে। এসব টাকা কোথায় খরচ হয় তার কোনো সদুত্তর মেলেনি। কমিশনার আসার পর ৩ মাস তারে দিচ্ছি, ২৫,০০০ টাকা চাইছিল, হাত পাও ধরিয়া ১,০০০ টাকা কম দেই। যদি এরকম হয় আমি রাজনীতি ছাড়া কাউন্সিলর ডিভিশন অ্যাবলক পুলিশিং উন্নয়ন কমিটি মাসে টাকা দিয়ে হইল গিয়ে ৫০,০০০। ওইটা আমরা অ্যাবলক উন্নয়নের কাজে খাতে খরচ করি, শুধু উন্নয়ন খাতে। আর টেন্ডার প্রক্রিয়ায় আনার পর এসব অব্যবস্থাপনা দূর হবে বলে আশা ডিএনসিসির। এদেরকে আমরা একটা নীতিমালার আন্ডারে নিয়ে আসছি, ওখানে বলা আছে যে তার
কত টাকা পর্যন্ত সে নিতে পারবে সর্বোচ্চ। তা আমি আশা করছি যে এটা যখন আমরা ইমপ্লিমেন্ট করবো ইনশাল্লাহ এখন যে অবস্থা আছে অনেক উন্নত হবে। নির্ধারিত বিলের বাইরে কেউ অর্থ আদায় করলে টেন্ডার বাতিল সহ ব্যবস্থা নেওয়ার কথা বলছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। আমরা কিন্তু সেই সকল সংগ্রহকারীকে আমরা নিয়ে আসছি, তাদের সাথে আমরা কথা বলছি, নিবৃত্ত করার চেষ্টা করছি। যদি না নিবৃত্ত হয় পরবর্তীতে আমরা তাদের নিবন্ধন বাতিল করে দেব। শাকির আহমেদ, সময় সংবাদ। বেক্সিমকোর গুদাম থেকে দ্বিতীয় দফায় দেশের 25 জেলায় পাঠানো হলো করোনার ভ্যাকসিন। গতকাল বিকেলে টঙ্গীর ওয়্যারহাউস থেকে গাইবান্ধা, রংপুর সহ 8 জেলার জন্য ছেড়ে যায় ফ্রিজার ভ্যান। এরপর সন্ধ্যায় চট্টগ্রাম, বান্দরবান সহ আরও বেশ কয়েকটি জেলার উদ্দেশ্যে রওনা হয় করোনা ভ্যাকসিন বোঝাই বিশেষ ভ্যানগুলো। প্রতিটি বহরেই ছিল পুলিশের কড়া নিরাপত্তা। স্থানীয় প্রশাসন জানায় দ্বিতীয় দফায় 25 জেলায় পৌঁছে যাচ্ছে প্রায় 24 লাখ ডোজ। এর আগে প্রথম দফায় দেশের 34 জেলায় নেওয়া হয় 26,04,000 ডোজ করোনা ভ্যাকসিন। ভ্যাকসিন নিয়ে বিরূপ মন্তব্য করে কিছু লোক সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। গতকাল মানিকগঞ্জে ভ্যাকসিনেশন কার্যক্রম নিয়ে এক সভায় তিনি এ মন্তব্য করেন। অযথা বিভ্রান্তি না ছড়িয়ে জনস্বার্থে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। সমালোচনা করা আর কাজ করা এক বিষয় না। সমালোচনা করবেন অবশ্যই, বাট এরকম সমালোচনা করাটা সঠিক নয় যে সমালোচনা করার মাধ্যমে মানুষের ক্ষতি হবে, মানুষকে ভ্যাকসিন বিমুখ করে দিবেন, এই ধরনের সমালোচনা করার থেকে বিরত থাকা উচিত। কারণ আপনি যদি মানুষকে ভ্যাকসিনের থেকে বিমুখ করে দেন তাহলে পরে তার নিরাপত্তাকে আপনি হুমকির সম্মুখীন করবেন। ভ্যাকসিনের অ্যাপে যে জটিলতা রয়েছে তা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এনটিটি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, ঢাকায় 49টি এবং ঢাকার বাইরে 613টি কেন্দ্রে করোনার টিকা দেয়া হবে। টেকনিক্যাল ডিফিকাল্টিসের জন্য হয়তো তারা সেটা করতে পারেন নাই, সেটা একটা। আরেকটা হতে পারে যেহেতু এই 2 দিন ছুটি, যেহেতু শুক্রবার শনিবার, বৃহস্পতিবারের ঘটনাটা আমরা কেবল ছেড়েছি, তাহলে শুক্র শনি 2 দিন গেছে ছুটি, তাহলে পরে সেটাও একটা কারণ হতে পারে। আমরা আশা করছি যে এটা নির্দিষ্ট সময়ে বেড়ে যাবে। অভয় দিন, মানুষকে নিশ্চিন্ত করুন, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করুন। 3 নাম্বার কথা হচ্ছে লোকজনকে উদ্বুদ্ধ করুন যে তারা যেন আসে, তারা যেন টিকা নেয়। আর 4 নম্বর হচ্ছে যে রেজিস্ট্রেশন ছাড়া ম্যানুয়ালি যদি কাজটা করতে যায় তাহলে সবটা আমাদের হজপজ হবে। তো রেজিস্ট্রেশনটা যেন কষ্ট করে হলেও রেজিস্ট্রেশনটা করে। দেশে টিকা দেওয়ার অভিজ্ঞতা থাকলেও প্রথমবারের মতো প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিনেশনের আওতায় আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মানছে স্বাস্থ্য বিভাগ। তবে পরিকল্পনা অনুসারে কাজ এগিয়ে চললে এই 70 লাখ ডোজ প্রয়োগ করা কঠিন হবে না বলেও তারা মনে করছেন। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেবরিনা ফ্লোরা জানান, প্রাথমিক পর্যায়ে স্বল্প পরিসরে হবে টিকাদান। শুধু মোবাইল নয়, ইউনিয়ন পর্যায়ে তথ্য বাতায়নে গিয়েও রেজিস্ট্রেশন করা যাবে। প্রয়োজনে করা হবে বিকল্প ব্যবস্থাও। রিপোর্ট রাশেদ লিমনের। টিকা আসার সপ্তাহখানেকের মধ্যেই হয়েছে প্রয়োগের আনুষ্ঠানিকতা। 2 দিনে মন্ত্রী, সচিব, স্বাস্থ্যকর্মী সহ 567 জন নিয়েছে করোনার টিকা। নানা শঙ্কার গুঞ্জন উঠলেও ভালো আছেন, সুস্থ আছেন সবাই। এবার মহাযজ্ঞের অপেক্ষা। এরই মধ্যে শুরু হয়েছে জেলায় জেলায় টিকা পৌঁছে দেওয়ার কাজ। সব ঠিকঠাক থাকলে 7 ফেব্রুয়ারি শুরু হবে উপজেলা পর্যায় থেকে টিকাদান। দেশ জুড়ে টিকাদান এমন অভিজ্ঞতা আগে থাকলেও প্রাপ্তবয়স্কদের টিকাদানের এমন কাজ এবারই প্রথম। তাই এই পরীক্ষা যে সহজ হবে না তা মানছে স্বাস্থ্য বিভাগ। তবু আত্মবিশ্বাসী অধিদপ্তর বলছে, পরিকল্পনা অনুসারে কাজ হলে খুব একটা বেগ পেতে হবে না। আমরা আগে কখনো অ্যাডাল্টদের টিকা দিয়ে অভ্যস্ত না, মানুষের মধ্যেও টিকা সম্পর্কে একটা অনিশ্চয়তা আছে। সব কিছু মিলিয়ে এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি। যাতে চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে পারি সেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। পরিকল্পনা করা যেভাবে আছে যদি সেভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, আমার মনে হয় না যে বড় কোনো বিষয়ে সমস্যা হবে। আপাতত একটু সামলে নিতে উপজেলা পর্যায়ে একটি করে বুথের মাধ্যমে শুরু হবে এই কার্যক্রম। পরে চাহিদা অনুসারে বাড়ানো হবে পরিধি। 7 তারিখে আমরা সারা দেশে শুরু করব, কিন্তু প্রতিটা কেন্দ্রে একটা করে বুথ চলবে সেদিন। আমরা প্রথম দিনই সব বুথ একসঙ্গে করে দিব না, পর্যায়ক্রমে আমরা সবগুলো বুথ খুলব, যাতে করে যেখানে টিকা দেয়া হবে
এলাকায় এবং যারা টিকা দেবে ওই প্রতিষ্ঠান সবারই একটা অভ্যস্ততা হয় এবং পর্যায়ক্রমে আমরা সবগুলো বুথ খুলব। টিকার সুষম বন্টন নিশ্চিতে প্রাথমিক ভাবনায় অ্যাপসি নিবন্ধন, তবে প্রয়োজনে পরিকল্পনায় রয়েছে বিকল্প ভাবনা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে আরও থাকছে, ভাষাঞ্চলে রোহিঙ্গাদের কর্মক্ষম করার উদ্যোগ, নারীদের সেলাই এবং পুরুষদের কৃষি ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু, শিশুদের জন্য চালু হয়েছে স্কুলও। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল বিকেলে রাজধানীর পাবলিক লাইব্রেরিতে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। এছাড়া নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলেও দাবি তথ্যমন্ত্রীর। সার্বিকভাবে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়েছে এবং হচ্ছে। সেটি না হলে পরে আওয়ামী লীগের নমিনেশনের বাইরে অনেকজন নির্বাচিত হতে পারত না। কিন্তু বিএনপি একই সময় ভাঙা রেকর্ডটাই বাজাচ্ছে। নিজেদের যে জনপ্রিয়তা কমে গেছে বা জনবিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের নেতাকর্মীরা যে নির্বাচনে অংশগ্রহণ করে ঘরের মধ্যে ঘুমায় কিংবা প্রার্থীরাও ঘুমায়, সেটি তারা স্বীকার করতে চাচ্ছে না। আসল দুর্বলতাটা সেখানে। কুয়েতে গ্রেফতার এমপি পাপুলের বিষয়টি দেশের জন্য লজ্জার, তবে এর জন্য কুয়েতের সঙ্গে কূটনীতিক সম্পর্কের কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। ভারতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী। আমাদের দেশি লোক বিদেশে যদি ক্রাইম করে তাহলে আমাদের প্রত্যেকের জন্য এটা একটা লজ্জার বিষয়। তো এটা নিশ্চয়ই আমাদের, তবে কুয়েতের সাথে এই একটা ঘটনা আমাদের সম্পর্কের কোনো বাধা হবে না, কারণ কুয়েতের সাথে আমাদের বিভিন্নভাবে সম্পর্ক। সচিব সাহেব একটা লন্ড্রি লিস্ট নিয়ে গেছেন এবং আলোচনায় উনি বলেছেন যেটা যে ভারতের দিক থেকে যথেষ্ট রেসপন্স ইজ ভেরি গুড। সো আমরা আশা করতেছি যে অনেক ধরনের আমাদের এই ঝামেলা ঠামেলা সব দূর হবে। নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি একের পর এক প্রহসন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কুষ্টিয়ার পিটিআই সড়কে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। বিএনপি নেতাকর্মীরা ভোটের অজুহাতে নির্বাচনের মাঠে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় বলেও তিনি অভিযোগ করেন। বিএনপির মধ্যে সবসময় নির্বাচন কমিশনকে বিতর্কিত করার জন্য, নির্বাচন কমিশন ব্যবস্থাকে বিতর্কিত করার জন্য তাদের যে একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা মাফিক তারা নির্বাচনে অংশ নেয় এবং নির্বাচনের ভোটের সময় দেখা যায় তার কোনো এজেন্ট থাকে না, তার কর্মী থাকে না, ভোট দিতেও আসে না। তারা এই ভোট ব্যবস্থাকে, নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নিত করার জন্য পরিকল্পিতভাবে এই ধরনের তারা নির্বাচনে প্রহসন করে যাচ্ছে এবং প্রহসন করার পরে দায়ভার চাপাচ্ছে সরকারের উপর। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মংলা খুলনা রেল লাইনের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম। গতকাল সকালে রেললাইন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। গোটা বিশ্বে যে সাফারিংস আমাদের, সেখানে আমাদের এই বিভিন্ন প্রজেক্টগুলো এটার থেকে বাইরে না, ফলে এখানে এখনও স্বাভাবিক অবস্থা আসে নাই। তবু আমাদের উন্নয়নের যে কাজগুলি বিভিন্ন প্রজেক্টে সেগুলো চলমান আছে, কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। ফলে আমরা আশা করছি যে প্রজেক্টটি আমরা ডিসেম্বরের মধ্যেই আমরা শেষ আশা করছি, যদি আমাদের আরও 6 মাস আমরা। ভোরের সময়ে আরও থাকছে, জ্বালানি খরচ কম হওয়ায় আয়ের মাধ্যম হিসেবে বাড়ছে মোটরসাইকেল ব্যবহার। দেশেই গড়ে উঠছে শিল্প কারখানা, অগ্রগতি ধরে রাখতে সহজ ব্যাংক ঋণের তাগিদ। করোনাকালেও শীতের সকালে অনেকেই বেরিয়ে পড়েন শরীরচর্চায়। এ বিষয়ে জানাতে এই মুহূর্তে রাজধানীর রমনা পার্কে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। আমরা সরাসরি তার কাছে যাব। সালেহী, সর্বোচ্চ তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস এবং আবহাওয়া অধিদপ্তর আসলে জানিয়েছে যে আজকে 13.5 সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজকে রাজধানীতে। আজকের আকাশ অনেকটা পরিষ্কার
এবং বলা যেতে পারে কুয়াশা আজকে নাই এবং আজকেও সূর্য উঠবে এমনটি কিন্তু ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিসে। তো এই মুহূর্তে আসলে সকালের যে একটি প্রাকৃতিক এবং প্রাণবন্ত যে একটি পরিবেশ রমনা পার্কে, সেটি আসলে বলা যেতে পারে পাখির কলকাকলিতে এবং হচ্ছে যে মানুষের পদচারণায় সকালবেলার রমনা পার্ক আসলে আড়মোড়া ভেঙে একটু একটু করে জেগে উঠছে শীতের এই সকালে। মানুষ যারা প্রাতঃভ্রমণে আসছেন তাদের আজকের যেই পরিবেশ, তারা আসলে তাতে যে প্রতিদিন তারা এই রমনা পার্কে যারা হচ্ছে নিয়মিত হাঁটতে আসেন এবং শরীর চর্চার বিভিন্ন কসরত করতে যারা এখানে আসেন, তারা বলছেন যে আজকের পরিস্থিতি এবং আবহাওয়ার মোটামুটি সব বলা যেতে পারে কিছুটা সহনীয় থাকলেও, শীতের মাত্রা কিছুটা সহনীয় থাকলেও আজকে একটু প্রকৃতিতে হিমেল হাওয়া রয়েছে, যেটির কারণে আসলে বলা যেতে পারে যে আজকে শীতের একটু অস্বস্তিকর শীত অথবা শীতটা একটু বেশি আজকে সকালের দিকে আসলে অনুভূত হচ্ছে। তবে এখন রমনা পার্কে 6:30 বেজে পার হয়েছে। প্রতিদিনের মতো লোকজন 1-2 করে আসলে আসছেন যারা নিয়মিত এই পার্কে হাঁটাহাঁটি করেন। তবে এখন পর্যন্ত সেই অর্থে আমরা প্রতিদিন যে পরিমাণ মানুষ আসলে দেখি, সেই অর্থে আজকে বলা যেতে পারে আজকে এখন পর্যন্ত মানুষের সংখ্যা কিছুটা কম। তো যারা আসছেন আমরা তাদের সাথে একটু কথা বলে জানতে পেরেছি, তারা বলছেন যে যেহেতু এখন শীতের সকাল, কিছুটা কুয়াশা এবং হচ্ছে যে কিছুটা হিমেল হাওয়া রয়েছে, সুতরাং মানুষের উপস্থিতি হয়তো একটু কম। তবে এই মুহূর্তে আবহাওয়ার যে পরিস্থিতি, একটু করে যখন বেলা বাড়বে তখন হয়তো আরেকটু 6:30 পর, এখন তো 6:30 পেরিয়েছে, কিছুক্ষণ পরে হয়তো আরও মানুষজন বাড়বে এখানে যারা নিয়মিত শরীর চর্চা করার জন্য এই রমনা পার্কে এসে থাকেন। আর যদি বলি তাহলে হচ্ছে যে এই রমনা পার্কে বিভিন্ন গ্রুপ করে বিভিন্ন গ্রুপের মাধ্যমে আসলে এখানে শরীর চর্চা হয়ে থাকে। আজ বেশিরভাগ গ্রুপগুলো আসলে 6:30 পর আসলে 7টার দিকে শুরু হয়। তো এখানে অন্তত যেই 10-15টি গ্রুপে বিভক্ত হয়ে তারা হচ্ছে যেখানে ব্যায়াম করেন, সেই ধরনের গ্রুপগুলো এখনও 1-2 করে এসে তারা আসলে তৈরি হচ্ছেন, একটু পরে হয়তো তারাও সরব হবেন। তো এখানে শুধুমাত্র বিভিন্ন গ্রুপের মাধ্যমে শুধু ব্যায়াম এবং শারীরিক কসরতই নয়, এখানে বিভিন্ন ধরনের যোগ ব্যায়ামের মাধ্যমে আসলে ধ্যানও করা হয়। সকালবেলায় যারা এখানে প্রতিনিয়ত হাঁটেন অথবা যারা হচ্ছে যে এই সকালবেলার ধ্যানের এবং যোগব্যায়ামের মাধ্যমে যারা প্রতিদিনের সকালটা শুরু করতে চান, তাদের সাথে 2-1 সাথে আমার কথা হয়েছে। তারা বলছে যে বিশেষ করে তাদের শারীরিক সুস্থতা এবং হচ্ছে যে শারীরিক যে ফিটনেস, সেটিকে ধরে রাখতে যেমন তাদের শারীরিক কসরত, এই সকালবেলার হাঁটাহাঁটি এবং হচ্ছে যে তাদের যে শরীর চর্চা, সেটি যেমন দরকার, পাশাপাশি হচ্ছে একটি প্রতিদিনের কর্মদিনটা শুরু করার জন্য মনের যে জোর এবং হচ্ছে যে একটি প্রফুল্ল মনে যে সারাদিনের কর্ম উদ্যুক্ত থাকা দরকার, সেটি আসলে তারা যোগ ব্যায়ামের মাধ্যমে এখানে পেয়ে থাকেন। তো এরকম যোগ ব্যায়ামেরও কিন্তু অনেকগুলো গ্রুপ রয়েছে, তারা হচ্ছে যে এখানে ভাগ হয়ে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে তারা এখানে যোগ ব্যায়ামের মাধ্যমে তাদের যেই মনের যেই শক্তি অথবা হচ্ছে যে প্রতিদিনের সকালটি শুরু করার জন্য যেই কর্মস্পৃহা দরকার, সেটি আসলে এখান থেকে এই বুক ভরে প্রশান্ত যে পরিবেশ, সেখান থেকে আসলে নির্মল বাতাস এবং গ্রহণের মাধ্যমে তারা আসলে শুরু করতে চান। প্রতিদিনের মতো আজকেও মানুষ এখানে আসছেন। আমি যেটি বলছিলাম কবির, যে হয়তো এখন 6:30 বেজে পেরিয়েছে, 6:30টার দিকে আসলে মানুষজন এই মুহূর্তে একটু কম, কিন্তু এখন যেটি ব্যাপার সেটি হচ্ছে যে ওই বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতিও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তবে আজকে আমি শুরুর দিকে যেটি বলছিলাম যে ঢাকায় বেশ কিছু গত কয়েকদিনের তুলনায় আজকের আবহাওয়ার পরিস্থিতি কিন্তু, শীতের পরিস্থিতি কিন্তু খানিকটা উষ্ণ বলা যেতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে যে আজকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 24.4 এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে 13.5 ডিগ্রি সেলসিয়াস। এবং আজকে কিন্তু প্রকৃতিতে বলা যেতে পারে একেবারে পরিষ্কার। আপনি দেখছেন যে কুয়াশার দৌরাত্ম্য কিন্তু আজকে নেই, তবে কিছুটা হিমেল হাওয়া রয়েছে, সেই জন্য বলা যেতে পারে এক ধরনের উপস্থিতি মানুষ বলছেন যে কিছুটা কম, তবে এই এখন কিন্তু আস্তে আস্তে বাড়ছে।
এখানে মূলত যারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে এখানে শারীরিক কসরত এবং শরীর চর্চা করে থাকে মানুষ, তার পাশাপাশি অনেকে পরিবার পরিজন নিয়েও, অনেকে আবার ডাক্তারের পরামর্শ নিয়েও কিন্তু হচ্ছে যে এই সকালবেলায় যে শারীরিক যে চর্চাটি করা উচিত সেটি তারা আসলে করছেন এবং এটিকে তারা একটি আদর্শ জায়গা হিসেবে ধরে নিচ্ছেন। কারণ আমরা যারা এখানে আসছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন যে ঢাকার মধ্যে এই যান্ত্রিক কোলাহলপূর্ণ শহরে এই জায়গাটি অনেকটা প্রশস্ত, গাছপালা আছে, সবুজ আছে এবং এখানে সকালবেলা আসলে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। এই জন্য এই জায়গাটিকে তারা একটি সকালবেলার যে প্রাতঃভ্রমণ অথবা যে শরীর চর্চা সেটির জন্য তারা একটি আদর্শ জায়গা মনে করেন। পাশাপাশি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের যেই ব্যাপারগুলো থাকা উচিত, অর্থাৎ শরীর চর্চার জন্য এখানে বেশ কিছু স্পটও করে দেওয়া আছে এবং হচ্ছে যে মেয়েদের জন্য আলাদা জায়গাও আছে, সেখানে হচ্ছে মেয়েরা তাদের শরীর চর্চার বিভিন্ন কসরত তারা সেখানে করতে পারেন এবং এখানে হচ্ছে যে শরীর চর্চার বিভিন্ন যে নিয়ম কানুনগুলো আছে তার জন্য আসলে এখানে সিমেন্ট এবং হচ্ছে যে স্টিল কনক্রিট দিয়ে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বানানো, কিন্তু এখানে বিভিন্ন ধরনের বলা যেতে পারে যে বিভিন্ন ধরনের বানানো আছে। অর্থাৎ এখানে এসে একটা মানুষ শারীরিক চর্চার যে ধরনের বিষয়গুলো করা উচিত বা যে ধরনের শরীর চর্চার মধ্য দিয়ে দেহ এবং মনকে প্রফুল্ল রাখা যায় সেই ধরনের ব্যবস্থা এখানে আছে। অনেকেই সেই সুযোগগুলোও নিচ্ছেন। পাশাপাশি আমরা দেখছি যে দৌড়ানো এবং হচ্ছে যে হাঁটার মানুষের সংখ্যায় আসলে বেশি। এখানে শুধুমাত্র যারা একটু বয়স্ক মানুষ তারা যেমন আসছেন তাদের শারীরিক সুস্থতার জন্য, পাশাপাশি আমরা এখানে সব ধরনের মানুষের উপস্থিতি কিন্তু দেখছি। অনেকে আসছেন পরিবার পরিজন নিয়ে, পরিবারের সদস্য একেবারে হচ্ছে মধ্যবয়স্ক, বৃদ্ধ এবং হচ্ছে যে তরুণ, এরাও কিন্তু আসছেন। সুতরাং তারা বলছে যে এই জায়গায় যারা আসছেন তারা বলছেন মানুষ আগের চাইতে এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন হচ্ছে প্রতিদিন এবং এই রমনা পার্কে সকালবেলায় প্রাতঃভ্রমণে শরীর চর্চা করতে আসা লোকজনদের সংখ্যাও কিন্তু হচ্ছে প্রতিদিন বাড়ছে। এই ছিল খবির আমার কাছে রমনা পার্ক থেকে সর্বশেষ। ঢাকার রমনা পার্ক থেকে সকালবেলার পরিস্থিতি জানাচ্ছিলেন নাজমুস সালেহী। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েই চলেছে। তাপমাত্রা নেমে এসেছে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসে। রাস্তাঘাটে কমে গেছে মানুষের আনাগোনা। তীব্র ঠান্ডায় কষ্ট বাড়ছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের। জরুরি প্রয়োজন ছাড়া সকালবেলা কেউ ঘর থেকে বের হচ্ছেন না। প্রচণ্ড শীতে কাজে যোগ দিতে না পারায় বিপাকে পড়েছেন অনেক শ্রমজীবী। কর্মক্ষম করে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গার্মেন্টস সহ নানা খাতে ব্যবহার করে আয়ের উপযোগী করে তুলতে চায় তাদের। তাই ভাষাঞ্চলে শুরু হয়েছে রোহিঙ্গা নারীদের সেলাই এবং পুরুষদের কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি। সাখাওয়াত রিপোর্ট, ক্যামেরায় কমলদের আরও একটি রিপোর্ট। সেলাই মেশিনে কিছু একটা সেলাই করার চেষ্টা করছেন কয়েকজন রোহিঙ্গা নারী। আবার তাদের সামনে দাঁড়িয়ে কাপড় সেলাইয়ের নানা কৌশল শিখিয়ে দিচ্ছেন বাঙালি প্রশিক্ষকরা। রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোর জন্য একেবারে অপরিচিত দৃশ্য। ভাষাঞ্চলে অবস্থানরত রোহিঙ্গাদেরকে কর্ম উপযোগী হিসেবে গড়ে তুলতে চায় বাংলাদেশ সরকার, আর তাই শুরু করেছে নানা ধরনের প্রশিক্ষণ কর্মসূচি। প্রতিদিনে অন্তত 250 রোহিঙ্গাকে দেওয়া হচ্ছে কৃষিভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি সেলাই প্রশিক্ষণ। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সেলাই প্রশিক্ষণ নিচ্ছেন অন্তত 250 রোহিঙ্গা নারী। বালা করে 250 করে গার্মেন্টস কুলিদের হামসি কাট দিয়ে নারা শুক্রিয়া করি বিক্রি করানোর পরে পুজি আজি সুন্দর করি কি পরিবর্তন করা করিব। 3 দফায় কক্সবাজার থেকে যাওয়া 6500-এর বেশি রোহিঙ্গার অবস্থান এখন ভাষাঞ্চলে। এর মধ্যে তরুণ যুবকের সংখ্যাই বেশি। অনেকটা অলস সময় কাটছে তাদের, আর তারাও চায় কর্মক্ষম হয়ে উঠতে। আর হাম খরচ চাই আর কেতে হলা গরিবের 5টা চাই আর দানা দুনা চাই আর কি আর
খেতে হওয়া মানে আশ্বাস করি পাল্লা চাই দোয়া মাছ খাওয়া পরে দোয়া গুছো খাওয়ার সময় দেওয়া খাওয়া লওয়া করার সময় দোয়া ওষুধ লওয়া পরে তিন আল্লাহ বলি আর বেশি ফেরেশানি। শুধুই যে সেলাই প্রশিক্ষণ হচ্ছে তা কিন্তু নয়, রোহিঙ্গাদের আবাসন হিসাবে চিহ্নিত ক্লাস্টারের বিভিন্ন অংশে শেড তৈরি করে দেওয়া হচ্ছে কৃষিভিত্তিক নানা প্রশিক্ষণও। হাঁস মুরগি ও মৎস্য পালনও বাদ যাচ্ছে না। বাছাই করে সংশ্লিষ্ট সেক্টরে যাবে, কেউ মৎস্যতে যাবে, কেউ কৃষিতে যাবে, কেউ সেলাই কাজে যাবে। তো এই প্রকল্পটা এই কাজটা শুরু করেছে গত 1 সপ্তাহ যাবৎ। 13,500 ভূমির উপর গড়ে ওঠা এই ভাষাঞ্চলে 1 লাখের বেশি রোহিঙ্গার জন্য আবাসন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি রাখা হয়েছে কৃষিভিত্তিক আয়ের নানা পথ। ইতিমধ্যে চালু হয়েছে রোহিঙ্গা শিশুদের শিক্ষার জন্য স্কুল। কমল দে, সময় সংবাদ, ভাষাঞ্চল, নোয়াখালী। 10 মাস ধরে বেতন পাচ্ছেন না রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। বেতনের দাবিতে সোচ্চার শিক্ষকদের অভিযোগ, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে কলেজ ফান্ডের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন অধ্যক্ষ ডক্টর আব্দুল জব্বার মিয়া। তার পদত্যাগ দাবিতে শনিবার রাত থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। তবে অভিযুক্ত অধ্যক্ষ তার বিরুদ্ধে সব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। করোনাকালে এমনিতেই কঠিন হয়ে উঠেছে জীবনযাপন, এর ওপর আবার মাসের পর মাস বেতন পাচ্ছেন না রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের ভর্তি ফি সহ অন্যান্য একাডেমিক খরচ নগদ ক্যাশ আকারে উত্তোলন করে আত্মসাৎ করছেন অধ্যক্ষ আব্দুল জব্বার মিয়া। এছাড়া কলেজ সংস্কার, আসবাবপত্র ক্রয় এবং সৌন্দর্য বর্ধনের নামে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগও তোলেন শিক্ষকরা। স্টুডেন্টদের বেতন ক্যাশ কালেকশন নেই, ফর্ম ফিল আপ এগুলো উনি ক্যাশে নিয়ে নেন, নিয়ে এটি ব্যাংকে জমা না দিয়ে এটি ওনারা বাগবাটোয়ারা করে নিয়ে যান। কলেজের সৌন্দর্য বর্ধনের নামে এবং কলেজের যে সংস্কার নামে যে কোটি কোটি টাকা সে দুর্নীতি হয়েছে সেগুলো সে ব্যক্তিগত কাজে ইউজ করেছে। পাওনা বেতনের দাবি ও অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে শনিবার রাত থেকে কলেজ প্রাঙ্গণে অবস্থান নেন শিক্ষকরা। তারা বলছেন, কলেজ থেকে প্রতি মাসে প্রায় 2 কোটি টাকা আয় হলেও আব্দুল জব্বারের দুর্নীতির কারণে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন শিক্ষক কর্মচারীরা। প্রতি বছর আয় প্রায় 20 কোটি টাকার মতো উপরে হওয়ার কথা, কিন্তু সেটা আয় দেখানো হতো না এবং ব্যয় যেটা হওয়ার কথা ছিল 13 থেকে 14 কোটি টাকা, সেটার ব্যয় অনেক বেশি দেখানো হয়েছে, যার কারণে ব্যালেন্স থাকতো না। উনি আমাদের প্রশাসন চালাইতে পারবে না, ওনাকে আমরা চাই না, ওনার পদত্যাগ আমরা দাবি করতেছি। কলেজ পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য ক্যাসিনো খালিদের মদদে ডক্টর আব্দুল জব্বার মিয়া 2010 সাল থেকে 18 সাল পর্যন্ত উপাধ্যক্ষের দায়িত্ব পালন করে 2019 সালে অধ্যক্ষ হন বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকারের পাশাপাশি টাকার অভাবে বেতন দেয়া যাচ্ছে না বলে দাবি কলেজ অধ্যক্ষের। এগুলিও ভিত্তিহীন বানোয়াট, এগুলি আমাদের শিক্ষক কর্মচারীরা তারা অল্প কয়েকদিন এগুলি করতেছে, কলেজকে একটা অচল অবস্থার সৃষ্টি তৈরি করতেছে। 10,000 শিক্ষার্থীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষক সহ 245 জন কর্মচারী কর্মকর্তা রয়েছে। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। রংপুর কুড়িগ্রাম মহাসড়কের 5.5 কিলোমিটার রাস্তা তৈরির পর আবার কার্পেটিংয়ের পাথর তুলে ফেলা হচ্ছে। বড় কোনো অনিয়মের কারণে এমনটি হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সড়ক ও জনপথ বিভাগ বলছে অন্য কথা। 4-5 বছর ধরে ভাঙা রাস্তার দুর্ভোগ পোহানোর পর সম্প্রতি রংপুর নগরীর পার্কের মোড় থেকে কুড়িগ্রাম অভিমুখে প্রায় 22 কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে। 3 ভাগে বিভক্ত পার্কের মোড় থেকে কলাবাগান পর্যন্ত 5.6 কিলোমিটার কাজটি মাস 2 ধরে প্রায় শেষ করে আনে মোজাহার এন্টারপ্রাইজ লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু হঠাৎ করে নতুন রাস্তাগুলো তুলে ফেলতে দেখে অবাক এলাকাবাসী। পাথর কম, মাটি বেশি ফেলেছিল, ফেলে ডলাডলি করে সমান করে দিল, দেওয়ার পর হচ্ছে না, আবার ফির পরে পানি মারে, আবার ফির খুললো, এভাবে 3 বার খুঁড়ছে। মাসের কাজ 2-1 বছর সময় লাগে, তা আমাদের জনগণের ক্ষতি, গাড়ি ঘোড়ার ক্ষতি, রোডের ক্ষতি। প্রকল্পের শ্রমিকরা বলছেন, বালু পাথর ব্যবহার ঠিক না হওয়ায় এসব তুলে ফেলা হচ্ছে। একটু ঠিকনেসের সমস্যা হয়েছে, মানে হাইটের ঠিকনেসের সমস্যা হয়েছে, এই কারণে আবার এইখানে যে পাথরটা লাগবে এটা হচ্ছে সরকারি ল্যাবে বলেছে যে এই পাথরটা চলবে না, আপনার একটু বড় পাথর দিতে হবে, এই জন্য বড় পাথর দিয়ে এখন আবার কাজ সমাপ্ত করতেছে। আর ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক বলছেন, কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্তে ডিজাইন পরিবর্তন হওয়ায় তৈরি করা রাস্তার বেড তুলে নতুন করে হচ্ছে। আগে যে ডিজাইন ছিল সেই ডিজাইনটা পরিবর্তন করে আবার নতুন করে রোডস অ্যান্ড হাইওয়ে ডিজাইন দিছে, সেই কারণে আমরা আবার নতুন করে মাল ফেলতেছি।
নির্মাণের ত্রুটির কথা স্বীকার করলেও অনিয়ম দুর্নীতি হয়নি, বরং নিয়মমাফিক কাজ হচ্ছে বলে দাবি এই প্রকৌশলীর। আগে যে প্রপোর্শন ছিল ঠিকাদার সেই প্রপোর্শন অনুযায়ী কাজ করেছে, কিছু ভুল ত্রুটি ছিল, সেই অনুযায়ী আমরা এখন ফাইনাল করেছি। 5.6 কিলোমিটার রাস্তা নির্মাণের প্রকল্পটি 13 কোটি 35 লাখ টাকার। সময় সংবাদ, রংপুর। ব্যবহার সহজ, জ্বালানি খরচ কম, হতে পারে আয়ের মাধ্যমও। এসব কারণে দেশে ক্রমেই বাড়ছে মোটরসাইকেলের ব্যবহার। এই চাহিদাকে পুঁজি করে দেশে শিল্প কারখানা গড়ে তুলেছেন উদ্যোক্তারা। বর্তমানে মোটরসাইকেল আমদানিতে শুল্ক হার 152%, অথচ দেশে সংযোজন করলে তা 28%। আমদানি আর তৈরির মাঝখানে শুল্ক হারের বিশাল ব্যবধান বড় ভূমিকা রেখেছে মোটরসাইকেল শিল্পের উন্নয়নে। যদিও অগ্রগতি ধরে রাখতে সহজে ব্যাংক ঋণ ও সহযোগী শিল্পের উন্নয়ন দরকার বলেও মনে করেন শিল্প মালিকরা। রিপোর্ট শুভ খানের। উন্নত মানের এমএস শিট মডেল অনুযায়ী কাটা হচ্ছে অবিরামভাবে। ইঞ্জিন বাদে খণ্ডিত এসব শিটের এক একটি অংশ দিয়েই তৈরি হচ্ছে পুরো ফুয়েল ট্যাঙ্ক, মাডগার্ড কিংবা ফ্রেম বডির বিভিন্ন অংশ। প্রাথমিক কাজ শেষে এসব যন্ত্রাংশ আবার পাঠানো হচ্ছে ওয়েল্ডিং শাখায়, যেখানে গিয়ে প্রতিটি যন্ত্রাংশে প্রয়োজনীয় কাটছাঁট হচ্ছে সংযোজন। কর্মীরা জানালেন, ওয়েল্ডিং শপে ফুয়েল ট্যাঙ্ক, মেইন স্ট্যান্ড, রিয়ার ফ্রক, ফুটপ্যাক সহ অন্যান্য যন্ত্রাংশ তৈরি হয়। গুণগত মানও পরীক্ষা করা হয় এই শাখায়। হুন্ডার যে লেগ গার্ড, এই লেগ গার্ডটা কিন্তু আমরা বর্তমানে এখানে উৎপাদন করতেছি, ওনারা আমাদেরকে রিকুইজিশন দিচ্ছে। এরপর পেইন্টিং শাখা হয়ে যন্ত্রাংশগুলো চলে যায় সংযোজন শাখায়, যেখানে পূর্ণাঙ্গ রূপ পায় প্রতিটি মোটরসাইকেল। মডেল এখানকার লোকজন করে, কিছু মেকানিক আছে যাদেরকে আমরা বাইরে থেকে ট্রেন করে নিয়ে আসছি। ময়মনসিংহের ভালুকায় কারখানা স্থাপন করে ইঞ্জিনের কিছু অংশ বাদে মোটরসাইকেলের 80% বেশি যন্ত্রাংশ তৈরি করছে দেশীয় প্রতিষ্ঠান রানার। সরকারের শুল্ক ছাড়ের সুযোগ নিতে রানার ছাড়াও ভারতের বাজাজ, টিভিএস ও হিরো, জাপানের হোন্ডা, সুজুকি ও ইয়ামাহাও বাংলাদেশে কারখানা স্থাপন করেছে। একটা কম্পোনেন্টসের দামই একটা জামার দামের থেকে বেশি। একটা মোটরসাইকেলে প্রায় 500-র বেশি কম্পোনেন্টস আছে। এই কম্পোনেন্টসগুলো যে বানানো এবং এক্সপোর্ট করার জন্য অন্য দেশরা চাচ্ছে, আমাদের সাথে কিন্তু বহু দেশ কথা হচ্ছে যে তুমি বানায় দাও। বর্তমানে দৈনিক 20 থেকে 25টি মডেলের 500 মোটরসাইকেল উৎপাদন করছে রানার। অভ্যন্তরীণ বাজারের জন্য সর্বোচ্চ 165 সিসি এবং রপ্তানির জন্য সর্বোচ্চ 200 সিসির মোটরসাইকেল তৈরি হচ্ছে। এর মধ্যে 10 থেকে 12টি মডেল রপ্তানি হচ্ছে পার্শ্ববর্তী দেশ নেপালে, এবং রপ্তানির অপেক্ষায় রয়েছে আফ্রিকার আরও কয়েকটি দেশ। শুভ খান, সময় সংবাদ, ভালুকা, ময়মনসিংহ। ব্যাংকিং খাতের সব সেবাকে অনলাইন ভিত্তিক করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল সকালে সুনামগঞ্জে বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন শেষে একথা বলেন তিনি। ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে এই খাতের অনিয়ম অনেকাংশে কমে যাবে বলেও জানান মন্ত্রী। পুরনো ধারার ব্যাংকিং সেবা কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, উন্নত দেশে প্রায় নেই। সব চলে যাবে কার্ডে, মেশিনে এবং অন্যান্য সিস্টেমে। যে আগে গিয়ে চেক দিয়ে ব্যাংকে টেলারের সঙ্গে কথা বলে টাকা আসা নেওয়া, এগুলো কিছু থাকবে না, সব কিছু অনলাইন হয়ে যাচ্ছে। আমরাও সেদিকে যাচ্ছি। রাজশাহীর বিভিন্ন উপজেলায় খেজুরের রস দিয়ে গুড় তৈরি করছেন গাছিরা। এসব গুড় স্থানীয় বাজারে পাইকারি বিক্রি করছেন তারা। ব্যবসায়ীদের হাত ঘুরে গুড় চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। আব্দুস সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। ভোরের আলো ফোটার পর গাছিরা খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করেন। সংগৃহীত রস টিনের পাত্রে ঢেলে জাল দিয়ে গুড় তৈরির প্রক্রিয়া শুরু হয়। আস্তে আস্তে রস গাঢ় হয়ে রূপ নিতে থাকে গুড়ে। পরম যত্নে গাছিরা সুস্বাদু মশলা ও লালি গুড় তৈরি করেন। এরপর বিভিন্ন আকারের ছাকে বসিয়ে গুড়ের প্রস্তুতি শেষ করেন। এরপর বিক্রির জন্য বাজারে নেন। শীতের এই মৌসুমে পাটালি মশলা ও লালি গুড় তৈরি করেই চলে গাছিদের জীবন সংসারের চাকা। আমাদের 100টা গাছ আছে এবং সেই গাছ থেকে আমরা রস নামা নিয়ে আসি। আমাদের গুড়ের একটু বেশি চাহিদা, মানে চিনি না মিশ করে আমরা গুড় তৈরি করি। প্রতিদিন আপনার 20 কেজি 15 কেজি 20 কেজি এভাবে গুড় হয়। রোববার ও বুধবার এই দুদিন সকাল থেকেই জমজমাট হয়ে ওঠে রাজশাহীর দুর্গাপুর উপজেলার গুড়ের হাট। চলে পাইকারি দরে বেচাকেনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা এই হাট থেকে চাহিদা অনুযায়ী খেজুরের গুড় কিনে নিয়ে যান। মান ভালো, আমরা মূলত চাপাই থেকে এসেছি। এখানে বাইরের পার্টি এসে নিয়ে যায়, বিভিন্ন এলাকায় বিক্রি করে। আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি পাইকারি, আর ঠান্ডা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি।
বর্তমান বাজারে এসব গুড় পাইকারি বিক্রি হচ্ছে 85 টাকা কেজি দরে। দাম ভালো পাওয়ায় সন্তুষ্ট গাছিরা। বাজার 80, 82, 84, গুড় ভালো, মানসম্মত গুড় ভালো। বছর বাজারটা ভালো পানো, 80 থেকে 82, 85, 105 পর্যন্ত বেড়েছি। প্রায় 6000 গাছি রাজশাহীর বিভিন্ন উপজেলায় খেজুরের গাছ লিজ নিয়ে রস সংগ্রহের উপযোগী করে তৈরি করেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। 40টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে নেত্রকোনায় শুরু হলো দুদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াড। গতকাল সকালে শহরের মুক্তারপাড়া আঞ্জুমান সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। পরে জেলা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নানা আবিষ্কার পরিদর্শন করেন তিনি। এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের উদ্ভাবিত কৃষিসহ অত্যাধুনিক প্রযুক্তি তুলে ধরে শিক্ষার্থীরা। আজ বিকেল পর্যন্তই মেলা চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। শুরু হলো 14তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। গতকাল বিকেলে রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এই উৎসব ভূমিকা রাখবে। 5 দিনব্যাপী এই উৎসবে 179টি চলচ্চিত্র প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। বড় পর্দায় ছোটদের সরব উপস্থিতি। নিজেরা লিখেছেন চিত্রনাট্য, দিয়েছেন নির্দেশনা, করেছেন পরিকল্পনা, আর এভাবেই নির্মিত হয়েছে চলচ্চিত্র। 37টি দেশের এমন 179টি চলচ্চিত্র নিয়ে শুরু হয়েছে 14তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আয়োজক প্রতিষ্ঠান চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশের প্রতিনিধিরা এমন আয়োজনের সাথে সম্পৃক্ত থাকতে পেরে তাদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন। চমৎকার ভাবনাগুলো তারা আসলে ফিল্মের মাধ্যমে তুলে ধরছে, তা আমি আসলে ভিজুয়াল ভাবে দেখতে পাচ্ছি। এই বিষয়টা আমার কাছে আসলে বেশ আনন্দিত বলবো না, বেশ চমৎকার লাগে আসলে ফিল্ম জিনিসটা। মূল উদ্দেশ্য আসলে শিশুদের মধ্যে চলচ্চিত্রটাকে ছড়িয়ে দেওয়া, তাদের জন্য তারা যেন একটা প্ল্যাটফর্ম খুঁজে পায়। প্রোগ্রামটা আমার অনেক ভালো লাগে। আমি এখানে একটা সিনেমা দেখানো হয়েছিল, ইয়েতি অভিযানটা আমার অনেক ভালো লেগেছে, মজা লেগেছে। আয়োজক প্রতিষ্ঠানের অনুষ্ঠান সম্পাদক জানিয়েছেন তাদের আগামীর পরিকল্পনার কথা। আমরা যদি ছেলেমেয়েদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে পারি যেখানে তারা নিজেরা প্র্যাকটিস করতে পারবে বা তারা নিজেরা ফিল্ম বানাতে পারবে, সেটা অ্যাওয়ার্ড পাবে, এর মধ্যে দিয়ে হবে কি ওদের মধ্যে ফিল্ম মেকার হওয়ার একটা ইচ্ছা জাগবে, ওরা ইন্সপায়ার্ড হবে। তো আমরা ওই টেস্টটা তৈরি করার চেষ্টা করছি এবং একই সাথে ফিল্ম মেকার তৈরি করার যে একটা কাজ, তো এটা করলে যেটা হবে যে এখন হয়তো আমরা কোনো চেঞ্জ দেখতে পারবো না, কিন্তু 15, 20, 30 বছর পর যে এটা একটা বড় চেঞ্জ হবে। চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। তারা বলেন, বাংলাদেশের এমন আয়োজন শিশুদের মেধা বিকাশে ভূমিকা পালন করবে। তাদের যে প্রাণ চাঞ্চল্য, আমার বিশ্বাসই হচ্ছিল না যে এতটুকু বাচ্চারা এরকম একটা আয়োজন এবং সফলভাবে তারা করতে পারে, সম্পন্ন করতে। আমি তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পরবর্তী প্রজন্মকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাওয়ার ক্ষেত্রে, দেশ মাতৃকার জন্য অবদান রাখার ক্ষেত্রে শিশু চলচ্চিত্র প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ দিক এবং গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আরও থাকছে, উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 18 সদস্যের দল ঘোষণা। দলে জায়গা পেলেন অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মাহমুদ ও ইয়াসির রাব্বি। সাম্প্রতিক সময়ের সেরা দল মত সাবেকদের। চট্টগ্রামে পৌঁছে গেছে করোনা ভ্যাকসিনের চালান। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল আলম। খবির, সবার দৃষ্টি যখন টিকায়, ঠিক সেই সময়ে কিন্তু চট্টগ্রামে ভোকা ডাকা ভরে কিন্তু টিকা এসে পৌঁছেছে চট্টগ্রামের জেনারেল হাসপাতাল। এখন থেকে 20 মিনিট আগে কিন্তু প্রায় 4,56,000 টিকা, অর্থাৎ 38 প্রথম যে 8 মার্চ কিন্তু করোনা রোগীর প্রথম শনাক্ত হয়। এরপর এ পর্যন্ত কিন্তু 369 জনের মৃত্যু হয়েছে এবং 38,000 প্রায় 32,800 বেশি আক্রান্ত হয়েছে করোনায়। আর এই যে করোনা টিকা আনা হচ্ছে, টিকা আনার পর এই টিকাগুলো কিন্তু দেওয়ার জন্য কিন্তু 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে সিভিল সার্জন
এই যে করোনা টিকা আনা হচ্ছে, টিকা আনার পর এই টিকাগুলো কিন্তু দেওয়ার জন্য কিন্তু 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে সিভিল সার্জন শেখ ফজলুল আব্দিকে যেখানে রাখা হয়েছে এবং পাশাপাশি এখানে পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এই কমিটিতে থাকবেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয়, এগুলো যে এই টিকাগুলো আনা হয়েছে সেই টিকাগুলো যদি বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, যারা জটিলতা সৃষ্টি হয়েছে, সে যখন যদি কোনো জটিলতা সৃষ্টি হয় সেই জটিলতা রক্ষা করার জন্য প্রায় 14 সদস্যের একটি টিম গঠন করা হয়েছে, যেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধানকে অর্থাৎ পরিচালককে প্রধান করে রাখা হয়েছে। কোনো জটিলতা সৃষ্টি হলে সেটি তারা করবেন। তো এই যে টিকা আনা হলে সেই টিকাগুলো কখন থেকে দেওয়া হবে সেই আমরা যতটুকু জানতে পেরেছি এগুলো 7 ফেব্রুয়ারি থেকে এই টিকাগুলো দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই টিকাগুলো কিন্তু চট্টগ্রামের 15টির বেশি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় জায়গা থেকে কিন্তু এই টিকাগুলো দেওয়া হবে। আপনি হয়তো জানেন যে এই চট্টগ্রামে মানুষ ঢাকায় অনেক আগে আসলেও কিন্তু চট্টগ্রামের মানুষ এখন থেকেই অপেক্ষা করে আছেন এই টিকার জন্য। এবং অবশেষে চট্টগ্রামের ভোর এখন থেকে ঠিক আধা ঘন্টা আগেই কিন্তু সেই বহুল প্রতীক্ষিত এবং সবার আগ্রহ যখন টিকাতে, সবার দৃষ্টি যখন টিকাতে, সেই টিকা বহুল কাঙ্ক্ষিত সেই টিকা এসে পৌঁছেছে এবং এগুলো বিভিন্ন জায়গায় কিন্তু বিতরণ করা হবে। এই মুহূর্তে ইপিআই যে স্টোর রুম রয়েছে সেই স্টোর রুমে কিন্তু এগুলো রাখা হবে। আরেকটি কথা জানিয়ে রাখি, সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা জানি এই টিকা নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু নানা পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে বাংলাদেশে যে টিকাগুলো আনা হয়েছে, যে ভ্যাকসিন যে সরবরাহকারী প্রতিষ্ঠান, এখনো পর্যন্ত কোনো ধরনের সেরকম জটিলতা সৃষ্টি হয়নি। সেই জন্য কোনো রকম যদি জটিলতা সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই মুহূর্তে আমি কথা বলার চেষ্টা করব শাহরিয়ার হাসানের সাথে বিভাগীয় পরিচালক। আপনারা কি পরিমাণ টিকা আনা হয়েছে এবং কি কি পদক্ষেপ আপনাদের রয়েছে? আমরা এই মাত্র 4,56,000 ডোজেজ পেলাম, ঠিক আছে, ডোজ পেলাম। এটা 38টি কার্টুনে এসছে। টেম্পারেচার মেনটেন করে আমরা এসেছি 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড, আপনারা যেমনটি দেখলেন। এবং আমরা অতি দ্রুত আমরা সেটি স্থানান্তর করছি এবং খুব কাছাকাছি জায়গার মধ্যে, যাতে করে টেম্পারেচার মেনটেন হয়। এবং প্রত্যেকটি কার্টুন আমি এবং সিভিল সার্জন এবং আমাদের পুলিশ বিভাগের কর্মকর্তা এবং আমাদের প্রশাসন সকলেই সহ আপনাদের সামনে আমরা খুললাম এবং এটির ভিতরে যে ভ্যাকসিন মনিটর থাকে সেটি দেখানো হলো এবং এটির মাধ্যমে আমরা এটির গুণগত মান নিশ্চিত হলাম। এবং আমরা একেবারেই বৈজ্ঞানিক পদ্ধতিতে এটিকে যেভাবে সিরাম ইনস্টিটিউট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে একই প্রক্রিয়া মেনটেন করে, কোল্ড চেইন মেনটেন করে এটিকে আমরা এনে ঢুকানোর প্রক্রিয়া চলছে। ধন্যবাদ। আমি একটু কথা বলার চেষ্টা করছি সিভিল সার্জন শেখ ফজলুল আবির সাথে। আপনারা যে কেউ কখন থেকে বিতরণ করবেন, মানুষের যুগ আগ্রহ, সবার দৃষ্টি যখন টিকাতে, কখন থেকে বিতরণ করবেন, কি কোন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে, কয়টি প্রতিষ্ঠান মাধ্যমে আপনারা এগুলো বিতরণ করবেন? সিদ্ধান্ত হয়েছে আগামী 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এর আগেই আমরা আমাদের কেন্দ্রসমূহে এই ভ্যাকসিনগুলো আমরা পৌঁছে দেব। আপনারা জানেন জেলা পর্যায়ে আমরা আমাদের উপজেলাতে যে ভ্যাকসিন সেন্টারগুলো আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে আমরা এই ভ্যাকসিনগুলো প্রেরণ করব এবং ওখানেই প্রয়োগের ব্যবস্থা। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় এই দায়িত্বে আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। তারা এই চট্টগ্রামের শহরে যাবতীয় টিকা কার্যক্রম তদারকি করবে। আমরা যে কমিটিগুলো আছে সেই কমিটির মাধ্যমে এটা মনিটরিং করব। এখানে চট্টগ্রামে আমাদের এই মুহূর্তে যে সিদ্ধান্ত আছে, চট্টগ্রাম শহরে চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, বিআইটিআইডি, পুলিশ হাসপাতাল, সিএমএইচ এবং সিটি কর্পোরেশনের কয়েকটি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। খবির, আপনি যেটি শুনলেন, আমি এই মুহূর্তে স্বাস্থ্য বিভাগের পরিচালক এবং সিভিল সার্জনের সাথে কথা বলছিলাম। তারা বলছে আগামী 7 ফেব্রুয়ারি থেকে হয়তো এগুলো বিতরণ শুরু হবে, তবে 15টি প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলো বিতরণ করা হবে। আপনাকে আর একটু জানিয়ে রাখি, কাক ঢাকা ভোরে কিন্তু বহুল প্রতীক্ষিত সেই টিকা চট্টগ্রামে এসে পৌঁছেছে। প্রায় 38টি কার্টুনে 5,56,000 টিকা অর্থাৎ ভ্যাকসিন এগুলো এখানে এসে পৌঁছেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। করোনার ভ্যাকসিন পৌঁছে গেছে চট্টগ্রামে, সে খবর জানাচ্ছিলেন শফিকুল আলম। বিশ্বে মোট উৎপাদিত করোনার টিকার 60% তৈরি হচ্ছে ভারতে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে তারা এরই মধ্যে টিকা সরবরাহ শুরু করলেও তালিকায় নেই পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন এই অঞ্চলে চীনের আধিপত্য রুখতেই ভ্যাকসিন কূটনীতির অংশ হিসেবে বিভিন্ন দেশে টিকা সরবরাহ করছে মোদী সরকার।
করোনার সর্বোচ্চ সংক্রমণের মধ্যেই বিশ্বজুড়ে চলছে কয়েকটি দেশের তৈরি টিকার গণহারে প্রয়োগ, আর এই টিকা উৎপাদনে সবচেয়ে বেশি এগিয়ে ভারত। বিশ্বের মোট উৎপাদিত করোনা টিকার 60%ই তৈরি হচ্ছে এই দেশটিতে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশীয় অঞ্চলে চীনের আধিপত্য বিস্তার রুখতেই প্রতিবেশী দেশগুলোতে টিকা সরবরাহের নামে ভ্যাকসিন কূটনীতি পরিচালনা করছে নয়াদিল্লি। পাকিস্তান ভারতের কাছ থেকে ভ্যাকসিন এখনো চায়নি অফিসিয়ালি, তবে যদি চায় আমার মনে হয় ভারত পাকিস্তানকে তার সক্ষমতা অনুযায়ী সাপ্লাই করবে। তবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে টিকা অর্ডার করুক আর ভারত স্বপ্রণোদিত হয়ে টিকা সরবরাহ করুক না কেন, এক্ষেত্রে সময় ও সক্ষমতা একটি বড় ইস্যু বলেও মত বিশ্লেষকের। পাকিস্তান রিকোয়েস্ট করার পরে অথবা ভারত যদি স্বতঃপ্রণোদিত হয়ে দেয়, সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে টাইমিংটা কি হবে। সুতরাং এই টাইমিংটাকে যতটা পলিটিসাইজ করে দেখা চেষ্টা করবে, তার চেয়ে বেশি মানবিকভাবে দেখা প্রয়োজন। চীন ছাড়াও রাশিয়ার স্পুটনিক 5 এবং ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনেরও অর্ডার দিয়ে রেখেছে পাকিস্তান, যদিও তা দেশটির জনগোষ্ঠীর তুলনায় অপ্রতুল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যয় কর্মকার, সময়। যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে বাড়ছে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনদের সংখ্যা। এবার হোয়াইট হাউসের সিনিয়র কাউন্সিলর পদে নিয়োগ পেয়েছেন কাজী সাবিল। এর আগে আরও 3 বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান বাইডেন প্রশাসনে নিয়োগ পান। ক্যালিফোর্নিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে বাংলাদেশিদের জয় জয়কার। চতুর্থ বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান হিসেবে হোয়াইট হাউসের সিনিয়র কাউন্সিলর পদে নিয়োগ পেয়েছেন কাজী সাবিল। তিনি ব্রুকলিন ল স্কুলের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ডেমস নামে একটি সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন। বর্ণ ও জাতিগত সাম্য, অর্থনৈতিক অন্তর্ভুক্তি, নীতিগত গবেষণার আলোকে গণতান্ত্রিক চেতনায় সর্বসাধারণকে উজ্জীবিত করার অভিপ্রায়ে কর্মরত এ সংগঠনের মাধ্যমেই সাবিল বাইডেনের নজরে আসেন। নিউ ইয়র্ক সিটিতে জন্মেছেন কাজী সাবিল। বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন তিনি। কাজী সাবিলের বাবা কাজী আফজালুর রহমান নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনে ইকোনমিক কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন। সাবিলের আগে আরো 3 বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান বাইডেন প্রশাসনে নিয়োগ পেয়েছেন। তাদের মধ্যে জায়েন সিদ্দিক হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার হয়েছেন। বাইডেন প্রশাসনে কৃষি মন্ত্রণালয়ের অধীনে পল্লী উন্নয়ন সচিবালয়ের আন্ডার সেক্রেটারি চিফ অব স্টাফ হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ফারা আহমেদ। বাইডেনের আন্তর্জাতিক গণমাধ্যম টিমে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন রুমানা আহমেদ। রুমানা এবং ফারা বারাক ওবামার আমলে দায়িত্ব পালন করেছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। এদিকে এক সপ্তাহের মধ্যেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনপ্রিয়তায় ছাড়িয়ে গেছেন জো বাইডেন। 54% বেশি আমেরিকান মনে করেন ডেমোক্রেট নেতা বাইডেন অত্যন্ত কাজের মানুষ। যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ফেরাতে নিরলস কাজ করছেন তিনি, যা নিয়ে আশার আলো দেখছেন নাগরিকরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের আরও একটি রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্প যা 4 বছরে পারেননি তা 1 সপ্তাহের মধ্যেই করে দেখালেন জো বাইডেন। ট্রাম্প ধ্বংস করেছেন, গড়ছেন বাইডেন। আর তা বুঝতে পেরেই এই ডেমোক্র্যাট নেতার জনপ্রিয়তা এখন তুঙ্গে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মনোমাউথ বিশ্ববিদ্যালয়ের চালানো এক সমীক্ষায় দেখা গেছে অন্তত 54% মানুষ নতুন প্রেসিডেন্টকে ইতিমধ্যেই কাজের ব্যক্তি হিসেবে মেনে নিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এই সমীক্ষায় কখনোই 40% উপরে উঠতে পারেননি। এমনকি তার দায়িত্বের শেষ দিকে ওই গ্রাফ নেমে দাঁড়িয়েছিল 30% ঘরে, যা কিনা মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে নিম্ন। মর্নিং কনসালটেন্ট ও হিল হারিক্স নামে আরো 2টি সংস্থার চালানো জরিপে নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 60% বেশি ভোট পেয়েছেন, জানিয়ে বাইডেন মুখ না খুললেও তার সমর্থকরা বেশ উচ্ছ্বাসিত। নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার কাজের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছেন এবং দিন দিন কাজের মাধ্যমে তার জনপ্রিয়তা আরো বেড়ে চলেছে। ট্রাম্প ক্ষমতা থাকাকালীন তৈরি হয় অনিশ্চয়তা, দুর্ভোগ, বর্ণবিদ্বেষ, বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তির পতন আর বেকার সমস্যার সঙ্গে ছিল করোনা মোকাবিলায় ব্যর্থতা। ট্রাম্প যে যে বিষয়ে হেরেছেন, বাইডেন ঠিক সেই বিষয়গুলোকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। দেশের গুরুত্বপূর্ণ পদে যেমন কৃষ্ণাঙ্গদের জায়গা দিয়েছেন, তেমনি এশিয়ানদেরও সমান গুরুত্ব দিয়েছেন বাইডেন। পাশাপাশি করোনা নিয়ন্ত্রণে আলাদা টাস্ক ফোর্স তৈরি করে জরুরি খাদ্য সহায়তা, অভিবাসন নীতি সংস্কার, প্রণোদনা প্যাকেজ এবং জলবায়ুর পরিবর্তনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ইঙ্গিত দিয়েছেন ভালো কাজ করার।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ও এশিয়া নীতি পুরোপুরি পাল্টে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সৌদি আরব ও আরব আমিরাতের সঙ্গে অস্ত্র চুক্তি স্থগিত, ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা ও পারমাণবিক চুক্তি, ইসরায়েল ফিলিস্তিনি দ্বিরাষ্ট্র সমাধান এবং চীনের আধিপত্যের বিরুদ্ধে হুঁশিয়ারি আর মিত্র জাপানের পক্ষে অবস্থানের বার্তা দেওয়া হয়েছে ওয়াশিংটনের পক্ষ থেকে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। সিরিজের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে জায়গা পেলেন অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মাহমুদ ও ইয়াসির আলী রাব্বি। টেস্ট দলে ফিরেছেন সাকিব আল হাসান। প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ ও নুরুল হাসান সোহান। সাকিবের শঙ্কা ভুল প্রমাণিত হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডের ইনজুরিটা গুরুতর নয়। টেস্ট সিরিজের জন্য ফিটই আছেন। নিষেধাজ্ঞার কারণে বেশ কিছু সিরিজ মিস করা সাকিব আবারও গায়ে জড়াচ্ছেন টেস্ট জার্সিটা। হাসান মাহমুদ আর ইয়াসির রাব্বির কি টেস্ট জার্সি গায়ে মাঠে নামা হবে? পেসার হাসানের অভিষেক হয়েছে সীমিত ওভারের ক্রিকেটে। ব্যাট হাতে রাব্বি জাতীয় দলের দরজায় দাঁড়িয়ে অনেকটা সময়, তবে একাদশে হয়নি ঠাঁই। আপাতত স্বস্তি, 18 সদস্যের টেস্ট স্কোয়াডে জায়গা হয়েছে। আগে থেকে অনেকটা অনুমান করা গেলেও প্রাথমিক দল থেকে বাদ পড়ায় খারাপ লাগা থাকতেই পারে খালেদ আর সোহানের। গেল 4 জানুয়ারি 20 ক্রিকেটার নিয়ে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। সবশেষ টেস্ট সিরিজটা বাংলাদেশ দল খেলেছিল গেল বছর ফেব্রুয়ারিতে। সেই স্কোয়াডে থাকা 16 জনের সঙ্গে এই সিরিজের জন্য সাকিবের পাশাপাশি যুক্ত হয়েছেন সাদমান ইসলাম। হাতের ইনজুরি কাটিয়ে ফিরেছেন এই ওপেনার। সাকিবের সাসপেনশনের পর পাওয়া অধিনায়কত্বের দায়িত্বটা এই সিরিজেও আছে মুমিনুল হকের কাঁধে। তবে সহ অধিনায়ক নেই এখনও। কয়েক বছর আগে সহ অধিনায়কের দায়িত্ব পেলেও ধরে রাখতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। পরপর 2 টেস্ট সিরিজে এই সিনিয়র ক্রিকেটারকে রাখেননি নির্বাচকরা। জায়গা ধরে রেখেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ রাহি, এবাদত হোসেনরা। টেস্ট একাদশে নিয়মিত না হলেও চূড়ান্ত দলে আছেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। আর পারফরমেন্স পক্ষে কথা না বললেও চূড়ান্ত দলে টিকে গেছেন লিটন দাস, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত আর সাইফ হাসান। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সময় উপযোগী দল ঘোষণা করেছে বিসিবি। প্রতিপক্ষ বিবেচনায় সাইফ শান্তদের মতো নতুনদের ব্যাটিংয়ের সুযোগ দেওয়া যেতে পারে বলে মত সাবেকদের। তবে স্কোয়াডে 8 বিশেষজ্ঞ বোলারের 5 জনই পেসার চমক। তারপরও চট্টগ্রামের উইকেট বিবেচনায় স্পিন নির্ভর একাদশ গড়ার পরামর্শ দিয়েছেন তারা। চট্টগ্রাম টেস্টে নুরুল হাসান সোহান আর পেসার খালেদ আহমেদ ছাড়া মন ভাঙল না কারো। ক্যাম্পে থাকা বাকিরা জায়গা পেলেন 18 সদস্যের টেস্ট দলে। হেড কোচ রাসেল ডমিঙ্গো তাদের নিয়েই ছক কষবেন উইন্ডিজ বধের। স্কোয়াডে জায়গা পাওয়া টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে সাদমান, সাইফ, শান্ত, মিথুন এই 4 জনের মধ্যে কারা খেলছেন সেটা অনিশ্চিত। তবে সাবেক ক্রিকেটারদের মত সুযোগ দেওয়া উচিত নবীনদের। ক্যারিবিয়ান টিম ট্রাম্প কার্ড কেমারোচ, শ্যারন গ্যাব্রিয়েল ও রাকিম কর্নওয়ালের মুখোমুখি এখনো হননি তামিমরা। তাই ব্যাটসম্যানদের সাবধানী হবার পরামর্শ। সাদনাম কিন্তু অ্যাজ এ টেস্ট প্লেয়ার হিসেবেই আমাদের দেশে আবির্ভাব হয়। আমার কাছে মনে হচ্ছে সাদমানকে আরও একটু সুযোগ দেওয়া উচিত। সাথে মিথুন আছে, যদিও পারফর্ম করতেছে না, বাট টিমের সাথে অনেক দিন ধরে আছে। বাট নেক্সট জেনারেশনের জন্য মিথুনকেও টিমে রাখা উচিত। সাথে তো ইয়াং জেনারেশন আছে, সাইফ আছে। 18 সদস্যের ঘোষিত দলের 8 জনই স্পেশালিস্ট বোলার, 5 পেসারের সঙ্গে স্পিনার 3 জন। পেস নির্ভর দল গড়ার আভাস কি এটি? তবে ইতিহাস বলে সাগরিকায় শাসন করেন স্পিনাররাই। রিশাদ রাকিমদের প্রস্তুতি ম্যাচের সাফল্য তারই উদাহরণ। সাকিব ছাড়াও নাইম, তাইজুল আর মেহেদি মিরাজ সবাইকেই নামিয়ে দেওয়া হতে পারে চট্টলার উইকেটে। তবে যদি ইন করে আমার মনে হয় যে রাহি অ্যান্ড এবাদত থেকে যদি চুজ করতে হয় তাহলে আমার মনে হয় যে রাহিকেই তারা প্রেফার করবে। সাকিবের ফিটনেসের কী অবস্থা এখন পর্যন্ত ক্লিয়ার না, কিন্তু সো হাতে এখনও সময় আছে টেস্ট ম্যাচ শুরু হওয়ার। তো আমার মনে হয় যে স্পিন আপনি হয়তো স্পিনের আধ্যক্ষ আপনি হয়তো টিমে পাবেন, বাট আমার মনে হয় 2টা পেসার চিটাগংয়ের ম্যাচে থাকবে। দলে ফিরেও তাসকিন হাতের ইনজুরির কারণে একাদশে খেলবেন কিনা সংশয়। সবশেষ টেস্ট সিরিজে ঘোষিত স্কোয়াডে থাকে ইয়াসির আলী রাব্বির এবার অভিষেক হতে পারে। তবে নির্বাচকদের আলাদা দৃষ্টি তরুণ পেসার হাসান মাহমুদের উপর। মনে করেন টেস্টে প্রতিপক্ষের 20 উইকেট নেওয়ার সামর্থ্য আছে এই দলটার। ধরনের চান্স নিয়েছে হাসান মাহমুদকে দিয়ে, যেটা সত্যি কথা, এবং সে জায়গাটাতে সে ক্লিক করেছে। আমরা খুব ভালোভাবে টেস্ট জিততে চাই, যেভাবে আমরা ওয়ানডে সিরিজটা জিতেছি। আমি আসলে ফাইট টাইট চাই না, আমি চাই টেস্ট জিততে। 2 ম্যাচ টেস্টের প্রথম টেস্ট 3 ফেব্রুয়ারি, যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা।
ওয়ানডে সিরিজে প্রত্যাশা মতো পারফর্ম করতে না পারলেও টেস্টে নতুন করে শুরু করতে চান লিটন দাস। ফরম্যাট বদলে যাওয়ায় লিটনের ভূমিকাও ভিন্ন, সেটাতেই মানিয়ে নিতে কাজ করছেন অনুশীলনে। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেট খেলতে নামায় কিছুটা সতর্ক বাংলাদেশ দল। ক্যারিবিয়ান বোলারদের সমীহ করছে স্বাগতিকরা, তবে সাকিব ফিরে আসায় স্বস্তি কাজ করছে দলের মধ্যে। ঘরোয়া বা আন্তর্জাতিক গেল 2 বছর সাদা বলে ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছেন লিটন দাস। সবশেষ বঙ্গবন্ধু টি-20তেও খেলেছেন দুর্দান্ত, কিন্তু খর্বশক্তির উইন্ডিজ দলের বিপক্ষে লিটন যেন ছিলেন খোলসবন্দি। 3 ওয়ানডেতে করেছেন মোটে 36 রান। অবশ্য ফরম্যাট পরিবর্তনের সঙ্গে লিটনের মানসিকতাও বদলে গেছে। আপাতত ওয়ানডে সিরিজ নিয়ে আর ভাবতে চান না। 11 মাস পর টেস্ট খেলবেন, তাই কাজ করছে রোমাঞ্চ। ওয়ানডেতে টপ অর্ডারে খেললেও টেস্টে তার ভিন্ন ভূমিকা, সেটা ঠিকঠাক করার দিকেই দিচ্ছেন মনোযোগ। টেস্ট ক্রিকেট তো টোটালি অন্যরকম একটা জিনিস, ফিলিংসই অন্যরকম, যে দেশের হয়ে টেস্ট খেলা। ওয়ানডেতে আমি ভালো করতে পারিনি, এটা সম্পূর্ণ ডিফাইন্ড ফরম্যাট। আমি চাচ্ছি না ওই জিনিসটা নিয়ে চিন্তা করতে পারি, কল করতে। এখানে আমার নতুন রোল, আমি চেষ্টা করবো এখানে যে রোলটা, সেই রোলটা ভালো করে প্লে করার জন্য। সব ঠিক থাকলে এই সিরিজ দিয়েই টেস্টে ফিরবেন সাকিব আল হাসান। সাকিবের উপস্থিতি চাঙা করে দলকে। ওয়ানডে সিরিজে ব্যবধানটা আরও স্পষ্ট করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবকে পেয়ে সতীর্থরাও উজ্জীবিত। ওয়ানডের পরে 7-8 দিন একটা গ্যাপের মধ্যে আছে, যেটাতে প্র্যাকটিস করার চেষ্টা করতেছি, নিজের সর্বোচ্চ দেওয়ার, কারণ অনেকদিন পর লাল বলের খেলা। সাকিব ভাই যে কথাটা বললেন, উনি একটা আমাদের ভাইটাল রোল প্লে করে সবসময় ম্যাচের মধ্যে। তো উনি থাকলে আমাদের ব্যাটিং প্লাস বোলিংয়ে দুই দিক দিয়ে হেল্প হয়। আমরা সবাই আগ্রহী ভালো ক্রিকেট খেলার জন্য, এবং যথেষ্ট পরিমাণ ক্ষুধা আছে প্রত্যেকটা প্লেয়ার অনেকদিন পর ক্রিকেট খেলবে। ওয়ানডের তুলনায় টেস্টে কিছুটা বিবর্ণ লিটনের ব্যাট। 20 টেস্টে 26 গড়ে রান করেছেন 859। টেস্ট খেলছেন 5 বছরেরও বেশি সময় ধরে, তবে নেই কোনো সেঞ্চুরি। উইন্ডিজের বোলিং অ্যাটাকের বিপক্ষে সেটা যে সহজ হবে না তা ভালোই জানা লিটনের। ওদের খুব ভালো পেস অ্যাটাক আছে এবং স্পিনও আছে, কারণ সিচুয়েশনটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে। আমার কাছে যে জিনিসগুলো মনে হয় যে আমাদের বেটার ক্রিকেট খেলতে হলে, ভালো পারফরমেন্স করার জন্য আমাদের অনেক সময় উইকেটে ব্যয় করতে হবে, প্লাস সিচুয়েশনগুলো আমাদের হ্যান্ডেল করতে হবে। উইন্ডিজের বিপক্ষে 3 টেস্ট খেলেছেন লিটন, 150-তে করেছেন 125 রান। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাইকপাড়া মাঠে চলছে ফুটবল অনুশীলন। সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি তার কাছে যাব বিস্তারিত জানতে। নাসির, কবির, এই মুন্সিগঞ্জে ফুটবলকে শক্তিশালী করবার জন্যে এই মাঘের যে হাড় কাঁপানো শীত, এই শীত কুয়াশাকে কিন্তু সবকিছুকে চ্যালেঞ্জ মোকাবেলা করে সবকিছু রেখেই কিন্তু এভাবে মাঠ সরব হয়ে উঠেছে। এবং এই মাঠে যে শিশু কিশোররা যেভাবে বল নিয়ে প্র্যাকটিস করছেন, সেটি কিন্তু খুবই আনন্দদায়ক। এবং এত ভোরবেলা থেকে আমরা দেখছি যে এই নানা বয়সী শিশুরা যে পায়ে পায়ে বল নিয়ে তারা প্র্যাকটিস করছেন, কোচের নির্দেশনা নিয়ে নানা রকম ক্রিয়ানৈপুণ্য প্রদর্শন করবার চেষ্টা করছেন। একসময় ফুটবলের কিন্তু এই জেলায় অনেক ঐতিহ্য ছিল। জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন, মোহামেডান আবাহনীতে ভালো অবস্থানে ছিলেন, এরকম অনেক ফুটবলের জন্ম হয়েছে এই মুন্সিগঞ্জে। কিন্তু বর্তমানে কিন্তু জাতীয় দলে কোনো প্রতিনিধি এই জেলা থেকে নেই। সে কারণে ফুটবলকে আবার জাগরুক করবার জন্যে জাতীয় দলের সাবেক ফুটবলার, যিনি সাব গেমসের সোনাজয়ী মিজানুর রহমান ডন, এবং আরেকজন জাতীয় দলের ফুটবলার মিলন, তারা মিলে কিন্তু একাডেমিটি তৈরি করেছেন। এবং একাডেমি থেকে ইতিমধ্যে কিন্তু নানা রকম সফলতা আসতে শুরু করেছে। তো এই যে একাডেমির যে কোচ সেলিম, আমরা তার কাছে জানতে চাইবো যে তার এই একাডেমির যে খুদে ফুটবলার, তাদের সম্ভাবনা কি, কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ উজ্জ্বল ভাই, এবং ধন্যবাদ এই সময় টেলিভিশনকে। আসলে আমরা এটা মিজানুর রহমান ডন এবং মিলন ভাইয়ের নেতৃত্বে আমরা এই প্রশিক্ষণ একাডেমি শুরু করি। আজ থেকে প্রায় আরও 4 মাস আগে আপনি একটা টেলিকাস্টের মাধ্যমে এই এলাকার খুদে ফুটবলার এবং অভিভাবক উৎসাহ হয়ে আমাদের এখানে অনেক ছেলেপেলে দিয়েছে, আমরা এদের প্রশিক্ষণ দিয়েছি। আপনি শুনলে খুশি হবেন যে কালকে ফুটবল ফেডারেশন জেলাভিত্তিক অনূর্ধ্ব 15 ফুটবল প্লেয়ার খুঁজছে। তো এখানে আমার এই একাডেমি থেকে অলরেডি আমি 12 জন প্লেয়ার সিলেক্ট করেছি। ইনশাল্লাহ আমার এখান থেকে ইনশাল্লাহ আমি আশা করি আমার এই 12 জনেই এই অনূর্ধ্ব 15 অংশগ্রহণ করবে এবং সাফল্য অর্জন করবে, আমি আশাবাদ করি। ধন্যবাদ আপনাকে। তো এই যে একাডেমির পরিচালক হিসাবে রকিব হাসান কাজ করছেন, তার সাংগঠনিক
দক্ষতাও এখানে বেশ আমরা দেখছি যে যথেষ্ট উনি চেষ্টা করছেন যে এই অঞ্চলে খুদে ফুটবলারদেরকে এখানে নিয়ে আসবার ক্ষেত্রে যে তিনি অবদান রাখছেন। রকিব হাসান, আপনার কাছে জানতে চাই যে এই যে অজপাড়াগে যে এই আপনার ফুটবল একাডেমি করেছেন, এর সুফলটা কি আপনারা দেখতে পাচ্ছেন? আমাদের সুফল এখন খুবই ভালো, পোলাপান অনেক টেকনিক আয়ত্ত করেছে। তো সামনে যে আমাদের একটা আছে, ক্যাম্পিং আছে মুন্সিগঞ্জে, এখানে আমরা 12 জন প্লেয়ার সিলেক্ট করেছি যে ওইখানে আমরা ওদেরকে দিব। আশা করি আমরা এটার সুফল পাবো। ধন্যবাদ আপনাকে। তো এই যে খুদে ফুটবলার যারা প্র্যাকটিসে অংশ নিচ্ছেন এবং এই শীত কুয়াশা উপেক্ষা করে যে প্র্যাকটিসে নিয়মিত আসছেন, তাদের অনেকেরই নানা রকম স্বপ্নের কথা আমরা শুনেছি এবং তারা কিন্তু বলছিলেন যে এখানে যে এই গ্রামে, এই পাইকপাড়া গ্রামেই যিনি জন্ম নিয়ে এইখানকার যে ক্রিকেটের অধিনায়ক ছিলেন এবং ক্রিকেটের বিচারক যে মণ্ডলী সেখানকার সভাপতিত্ব করতেন যে ফারুক আহমেদ, তার বাড়িও কিন্তু এই এলাকায়। এবং এইখানকার যারা ফুটবলার আছেন, যে আমাদের যে স্বাধীন বাংলা যে ফুটবল দল, সেই ফুটবল দলের যে সহঅধিনায়ক ছিলেন প্রতাপ শঙ্কর হাজরা, সেই প্রতাপ শঙ্কর হাজরা এবং একজন হচ্ছে নওশের, এরাও কিন্তু এখানকার এই মাটিরই এবং এখানকার অনেক এরকম গুণী ক্রীড়াবিদ রয়েছেন। তো আমরা এখানকার একজন খুদে ফুটবলারের স্বপ্ন আমরা জানবো। তোমার কি স্বপ্ন? আমার স্বপ্ন যে আমি একদিন জাতীয় দলের একজন সুন্দর খেলোয়াড় হব। আমি এখানকার ডন এবং মিলন স্যারের মতো একজন ভালো খেলোয়াড় হতে চাই, আর আমি এই দেশের জন্য সম্মান বয়ে আনতে চাই। ধন্যবাদ। তো এই খুদে ফুটবলারদের এরকম স্বপ্ন বাস্তবায়িত হোক, সেটি কিন্তু আমরা চাচ্ছি। এবং এইখানকার যে ফুটবল, আপনারা জানেন যে এই দেশের যে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর সেটি কিন্তু মুন্সিগঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছে এবং এই ভেন্যুতে কিন্তু ইতিমধ্যে খেলাও শুরু হয়েছে। তো এই সব কিছু মিলিয়ে মুন্সিগঞ্জে যে এই ফুটবল যে সম্ভাবনা, সেটিকে জাগরুক করবার জন্য কিন্তু এই প্রশিক্ষণ চলছে। এই ছিল এখানকার সর্বশেষ খবর। মুন্সিগঞ্জ থেকে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দফায় চট্টগ্রাম সহ 25 জেলায় পৌঁছে গেলেও করোনা ভ্যাকসিন 7 ফেব্রুয়ারি থেকে গণহারে প্রয়োগ। টিকা নিয়ে সমালোচনা বন্ধের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। রাজধানীতে বাসা প্রতি ময়লা বিল 100 টাকা হলেও আদায় করা হচ্ছে দ্বিগুণের বেশি। হিসেব নেই 600 কোটি টাকার। দক্ষিণ সিটি 9 কোটি টাকা পেলেও কোনো টাকাই পাচ্ছে না উত্তর সিটি কর্পোরেশন। সঙ্গে থাকুন সময়ের।